দেখতে পাচ্ছি। একদল বল যে না রবীন্দ্রনাথ হচ্ছে একজন ঈশ্বর, আর এবার না উনি হচ্ছেন একজন দার্শনিক। মানে আমাদের সমাজে এত বিভক্তি, আর আর এটা হলো শিক্ষিত সমাজের কথা বলতেছে। আর যারা অল্প শিক্ষিত, কম শিক্ষিত, যারা বিশ্বাস করে মাটির নিচে অ্যান্টার্কটিকা একটা মহাদেশ, আস্ত একটা মহাদেশ আছে, যারা যারা বিশ্বাস করে যে করোনা একটা কি বলে করোনা বলে কিছু নাই, বা এটা একটাই মানে তুমি, আমি আসলে খুব খারাপ একটা লক্ষণ। এবং মানে মানুষ এখন খুব মানে তুমি কল্পনা করতে পারো যে একজন লোক তার 4 মিলিয়ন ফলোয়ার, সে ফেসবুকে এসে বলতেছে, লিখতেছে যে একটা ইটও যেন না থাকে। তার 5 মিলিয়ন ফলোয়ারের মধ্যে একজনও যদি এটাকে সিরিয়াসলি নিছে, একজন না, শত শত মানুষ এটাকে সিরিয়াসলি নিচ্ছে, মানে আমার ঠিকই একটা দায়িত্ববোধ থাকবে না যে আমার এরকম। এবং সবাই সবাইকে মানে গালি দিতেছে, ই করতেছে। এবং তুমি দেখবে আরেকটা মজার ব্যাপার, আজকে যে হিরো, আজকে তোমাদের কাছে রবি ভাই খুব ভালো মনে হইতেছে, ইন্টারভিউ নিতেছো, কালকে তোমাদের মনে হয় এই লোকটা যে এত বড় বাটপার আগে তো জানতাম। এই ভিডিও খুব তাড়াতাড়ি তাদের মানে কোন না কোন এক ধরনের ঘটনা ঘটে যায়, কনক্লুশনে পৌঁছাই যাচ্ছে আমরা, তাই না? আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ভাইয়া এটা আসলে একটা, আমরা সবাইকে বলবো যারা দেখছেন যে আরো সহনশীল হই। ভিন্ন মত থাকবেই, কিন্তু আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল হই, আমাদের বাংলাদেশকে সবার জন্য নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি এবং ভিন্ন মতকে শ্রদ্ধা করি, গুজবে কম কান দেই, মব মুভমেন্ট বা মব জাস্টিস এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকি। বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তি লগ্নে আছে, আগামী নির্বাচনটি আমাদের জন্য খুবই জরুরি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর দেশের দিকে যাই, সেটাই সবার প্রতি আহ্বান। যারা দেখছেন তারা প্লিজ ফেসবুকে আমাদেরকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে রবি ভাই আছে, রবি ভাইয়ের সাথে আমরা অনেক গল্প করে ফেলেছি। একটা বিষয়ে দিয়ে শেষ না করলেই নয়, সেটা হচ্ছে যে রবি ভাই প্রায় 13 বছর প্রথম আলোতে ছিলেন, রাইট রবি ভাই? সো আমি 13 বছর যুগান্তরে ছিলাম, আমি যুগান্তরে ছিলাম, বিচ্ছুতে আপনি ছিলেন। তো আপনি যেহেতু প্রথম আলো দিয়ে শুরু করছেন, আলপিনে ছিলেন, তো আমি আসলে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেল, একই সময় হাদির মৃত্যুর দুঃসংবাদ আমরা পেলাম এবং একই সাথে সেদিন বাংলাদেশে সবাই বলছে যে আনপ্রেসিডেন্টেড, এর আগে কখনো হয়নি যে এরকম সংবাদ মাধ্যমে এ ধরনের আক্রমণ। তো প্রথম আলোতে এই পুরো বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই, আপনার ইনস্ট্যান্ট রিয়াকশন কি ছিল, এবং যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে একদম আমরা সংসদে দাঁড়িয়ে একদম মানে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে, যেখানে প্রত্যেকটা কথা রেকর্ড হয় অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে, সেখানে আমরা দেখছি যে সে দেশের শত্রু, আওয়ামী লীগের শত্রু বলে প্রথম আলোকে পরিচয় করাই দিছে। যদিও সেটা অনেক কালচারাল এলিটিসদের কাছে খারাপ লাগেনি হয়তো বা সেই সময়, বা সে সময় তারা মৃদু বকে দিয়েছে বা মুচকি হেসেছে, কিন্তু এখন আমরা দেখলাম যে তার থেকে অনেক ভয়াবহ আক্রমণ হয়ে গেল প্রথম আলোর উপর। এবং এই পুরো বিষয়টায় খুব একটা মজার একটা ভিউ পয়েন্ট আমার হচ্ছে যে একই সাথে প্রথম আলো কিভাবে সম্পূর্ণ দুটো এক্সট্রিম মানে দুটো এক্সট্রিম আইডিওলজিকে শত্রু হয়ে গেল। তাহলে কি তারা আসলে অনেক বেশি নিউট্রাল দেখে, নাকি এখানে আসলে অনেক বড় কোনো একটা গেম আছে? এই বিষয়ে আপনার সাথে গল্প করতে চাই। না, এবার তুমি তোমার প্রশ্নের মধ্যেই উত্তর আছে, ঠিক আছে? যে সত্যিকারের সাংবাদিক, হ্যাঁ, যেমন আমারে বিএনপির লোকরা বলে আপনি হচ্ছেন আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লোকেরা বলে আপনি হচ্ছেন বিএনপির দালাল, আবার দুই দল একসাথে বসলে বলে আপনি হচ্ছেন জামাত, আবার জামাত আমারে বলে আমি হচ্ছি ধর্মবিদ্বেষী। তখন আমি বুঝি যে আমি আসলে সঠিক রাস্তায় আছি। হ্যাঁ, আবার আমার এখানকার ওই যে মেরিল্যান্ডের কিছু বন্ধু বান্ধব আছে, তারা বলে যে আপনি প্রচন্ড রকম ইসলামপন্থী, ঠিক আছে? তো আর তখন বুঝি যে মানে একদল একই সাথে আমাকে একদল ধর্মবিদ্বেষী বলতেছে, আবার সত্যিকারের ধর্মবিদ্বেষীরা আমার বলতেছে ইসলামপন্থী। তখন আমি বুঝি যে আমি ঠিক লাইনে আছি, আল্লাহ যেন আমার এই জায়গায় রাখে আর কি। আর দ্বিতীয় যে কথা, হ্যাঁ, এটা প্রথম আলো অনেকের চক্ষুশূল। আর দ্বিতীয় কথা হইতেছে যে হ্যাঁ, এটার পিছনে প্রথম আলোকে আঘাত করার পিছনে, প্রথম আলো ছায়ানট এগুলাকে আঘাত করার পিছনে একটা
আমি আবার সেই বলি যে এটার পিছনে এক ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানির এক ধরনের ইনভেস্টমেন্ট এখানে ছিল। কারণ এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরা শেখ হাসিনাকে যথেষ্ট যন্ত্রণা দিছে এবং ভবিষ্যতেও এরা যন্ত্রণা দেবে। সো মানে মানে এই মিডিয়াগুলো সিরিয়াসলি একটা কি বলে একটা শক্তিশালী জায়গায় আছে যারা ওয়াচডগ হিসেবে কাজ করে। সো এদেরকে ফেলে দেওয়াটা বা এদেরকে ভয় দেখানোটা বা এদেরকে ভয় দেখানোর মাধ্যমে একটা পরিস্থিতি তৈরি করাটা একটা উদ্দেশ্য ছিল। তুমি দেখো আজকে সারা পৃথিবীর লোকজন জানে যে বাংলাদেশে 2টা মেজর পত্রিকাকে আগুন দিয়ে পুড়ায় মারা হয়েছে এবং এটার যে গ্লোবাল যে ইম্প্যাক্টটা আমাদের উপর পড়বে। এখন কথার কথা, আজকে ধরো এখানে নাইকি ঠিক করলো, তাদের হয়তো গত বছরে একটা ছিল যে তারা একটা বাংলাদেশে ফ্যাক্টরি করবে, বা আজকে এই আমেরিকার কোনো বিগ টেক বা বড় একটা কোম্পানি তারা বাংলাদেশে ফ্যাক্টরি করতে চায়, বাংলাদেশে কোনো স্টার্ট আপ করতে চায়। আজকে তাদের সবার প্রথমেই নজর আসবে যে বাংলাদেশের মেজর 2টা পত্রিকা একদল লোক গিয়ে আগুন দিয়ে একই সময় পুড়াই দিচ্ছে এবং পুলিশ আর্মি কিচ্ছু করতে পারে না। তারা যাবে না, পরিষ্কার কথা তারা যাবে না। আমি নিজে আমি একদম তোমাদেরকে ঝাইরা কাশি, আমার ফ্যামিলি মেম্বাররা জানে আমার এই সপ্তাহে বাংলাদেশে যাওয়ার কথা, অ্যান্ড আই ক্যান্সেলড ইট। ঠিক আছে, অ্যান্ড আই ক্যান্সেলড ইট। তোমরা তো জানো ডিসেম্বরের টিকিট কত এক্সপেন্সিভ হয়, ক্যান্সেল করায় কি পরিমাণ ক্ষতিপূরণ আমাদের দিতে হয়েছে। আমি এখানে আমার এক ভাইয়াকে চিনি, ওনার ঢাকায় বেশ কিছু ব্যবসা পাতি আছে, কিছু ব্যবসা বাণিজ্য আছে। উনি ব্যবসায়ী হিসেবে এখানে আসছেন, এখানে সেটেল হয়েছেন, বাট বাংলাদেশ উনি এখনো ব্যবসা অপারেট করেন। উনারও আমার সাথে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, ঠিক আছে আপনি যান, আমি কয়েকদিন পর আসবো। আমি কালকে জিজ্ঞেস করলাম মাথা খারাপ, আমি এর মধ্যে যাবো, আমার পারলে বেচা যা আছে বেচা টেচা আমি সব এখানে নিয়ে আসবো। সো আমরা আমাদের ভাগ্য নিজেরাই করতেছি, বলার কিছু না। এবং ফেসবুকে আমি ওই যে যারা এখানে কমেন্টে লিখবে আইসা, ভাই তা বলে কি প্রথম আলো কি ধোয়া তুলসী পাতা, তা বলে কেউ মুখ, আমি তাদেরকে বলবো ভাই একটু রাগটা কমান। রাগ দিয়ে তো পুরা দেশটার 12টা বাজায় দিলেন, রাগটা কমান। আমি আর বাকি 2জন আমরা এখানে খুবই ভালো আছি, আরামে আছি। বাংলাদেশ নিয়ে না ভাবলে আমাদের কিচ্ছু যায় আসে না, অ্যাবসলিউটলি কিচ্ছু যায় আসে না। এই যে ভাবি এটা একটা বাজে অভ্যাস, এটা বাজে একটা অভ্যাস। ঠিক আছে, দেশে আপনারা আছেন, আপনাদের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, মানে এখানে এমনিতেই চাকরি বাকরি নাই, তারপর যদি ইনভেস্টমেন্ট কমে যায়, গার্মেন্টস এর অর্ডার যদি বন্ধ হয়ে যায়, কি করবেন? একদম নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে, মানে করবেনটা কি? এবং আপনি কেন হাতে অস্ত্র তুলে দিচ্ছেন? কারণ আপনার কাছে মনে হয়েছে অমুক পত্রিকা ভারতের দালাল, এই জন্য আপনি এত বড় একটা কাণ্ড করে বসছেন। এটা তো ভাই এই যে মানে আচ্ছা, কেউ যদি ভারতের দালাল হয় সমস্যা কি? ভাই এই কথা আমাদের এখানে বলে আমাদের বাসা বাড়ি, যদি বাংলাদেশে গরুর দালাল থাকতে পারে, ইয়ের দালাল থাকতে পারে, আমি বললাম না আর কি শব্দটা, থাকুক কেউ দালাল, সমস্যা কি? তুই 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 দালাল থেকে দূরে থাক, তুই বল যে আমি দালালদের পত্রিকা পড়ি না, ফাইন। তোর কাছে যেটা মনে হয় দালাল না তার পত্রিকা পড়, বাট পড়, অ্যাটলিস্ট পড়ালেখা কর, গুগলে সার্চ দিয়ে দেখ। এখানে ভাই হাদির কথাটাই বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডায়লগ ছিল যে প্রথম আলোর এগেনস্টে যাইতে হইলে প্রথম আলোর লেভেলের আরেকটা প্রথম আলো বানাইতে হবে। কারণ এখানে সিএনএন আছে আর ফক্স আছে, এখন সিএনএন এর সাথে যদি টক পাল্লা লড়তে যায় তাহলে তো হবে না। সিএনএন এর সাথে পাল্লা লড়তে যায় ফক্স, একদিন আমরা পাল্লা দিব, একদিন আমরা দিব। স্বপ্ন দেখতে দোষ কি ভাই? স্বপ্ন দেখতে দোষ নাই, কিন্তু বাংলাদেশ হচ্ছে ভাই মানে ইন্ডিয়ার যে, আসলে আমরা কি আসলে শুধু বাংলাদেশ, মানে ইন্ডিয়াও যে, মানে আমাদের যে পশ্চিম বাংলাদেশের মানুষের কিন্তু আপনি মনে করেন যে সাইকোলজি যেটা, আসলে এটা কিন্তু আমাদেরও রিসেন্টলি হয়েছে, এটা বলতে মানে দ্বিধা নাই, যে পাশের দেশ থেকেও ইন্ডিয়া থেকে আমরা যেসব নিউজ শুনি, প্রথম আলো ডেইলি স্টার বাদ দিলাম না, বাট যেরকম গার্বেজ বের হয়
ময়ূক রঞ্জন টাইপের লোকজনের যেসব গার্বেজ বের হয়, এগুলা তো ভাই আসলে আপনার ইয়াতে চলে। এখন বাংলাদেশের মানুষ তো চলে রিলের উপরে। এইসব রিল মনে করেন আপনি আর আমরা এই 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত এগুলা নিয়ে কথা বললাম, এটার ভিউ কিন্তু 10,000 গেলে তো আপনি খুশি, খুবই খুশি। বুঝছেন? খুবই খুশি আর কি, মানে বেশি যাবে না আর কি, যাই হোক। কিন্তু ওই রিল কিন্তু যাবে হচ্ছে 6 মিলিয়ন লোকের কাছে। ফার্স্টে কলকাতায় 6 মিলিয়ন, হ্যাঁ চটকদার গল্প লাফায় লাফায় বলবে 6 মিলিয়ন লোকের কাছে যাবে। ওই 6 মিলিয়ন লোকের গল্প যে পৌঁছাবে হচ্ছে মনে করেন কুমিল্লায় চা দোকানে একটা, ওই সবাই ওই রিলটাই দেখবে। দেখার পরে এখন যখন শুনবে এরকম করে কেউ একজন বলতেছে, তখন তো যাবে আরো মাথা গরম হয়ে, কি রে ভাই ও এই পাগলা কি বলে, তাহলে তো আমার মানে এই করতে হবে সেই করতে হবে, বুঝছেন? এখন আমার নিজেরই মাঝে মাঝে মানে কি রে ভাই কি পাগল। ইমতিয়াজ, তুই কিন্তু কথা বলতে বলতে খুব দামি একটা কথা বলে ফেলছিস, খুবই দামি। আমি তোকে বলি, সেটা হচ্ছে আমি এটা সব সময় আজকে থেকে গত 20 বছর ধরে এই কথা, এবং কথাটা বলে আমি শেষ করবো, বিকজ আমার গলা পুরো শুকায় গেছে। সেটা হচ্ছে এই কথাটা বলে আমি শেষ করবো। পাকিস্তানের খবর অতটা ভালো জানি না, তবে ইন্ডিয়ার খবর বলি। ইন্ডিয়ার মিডিয়া একটা গার্বেজ, এটার কোনো ক্লাসই হয় না। এবং ইন্ডিয়াতে অনেক ভয়ঙ্কর লোকজন আছে যারা প্রতিক্রিয়াশীল, যারা মানে এই যে বাংলাদেশে এরকম আগুনে পুরাই মারা, এটা ইন্ডিয়ায় খুব ডাল ভাত টাইপের একটা ঘটনা, খুবই ডাল ভাত টাইপের ঘটনা। কিন্তু ইন্ডিয়া একটা জিনিস আছে, যে কারণে ইন্ডিয়া দেশটা শেষমেশ খাদের কিনারা থেকে ফিরে আসে বারবার। সেটা হচ্ছে ইন্ডিয়া একটা শক্তিশালী সিভিল সোসাইটি আছে, সাংঘাতিক শক্তিশালী একটা সিভিল সোসাইটি। ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার সমালোচনা করতেছে, তার পররাষ্ট্র নীতি, ইন্ডিয়ায় বসে তার ধর্মের সমালোচনা করতেছে এরকম অনেক কবি, নামকরা কবি, নামকরা লেখক আছে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা আছে, যেটা বাংলাদেশে নাই, যেটা বাংলাদেশে একেবারেই নাই। রিসেন্ট কি যেন মেটার নাম, আমি বয়স হয়ে গেছে, ওই যে উপন্যাস বের করলো, ভালে আমরা কি এখন গুগল সার্চে দেখতে হবে? দেখেন জানি না। হোয়াট অফ স্মল থিং এর অরুন্ধতী রায়, আচ্ছা, অরুন্ধতী রায়, একজন অরুন্ধতী রায় ইন্ডিয়ায় আছে। বাংলাদেশের এরকম একজন উপন্যাসিকের নাম বল। ঠিক আছে, ইন্ডিয়ার সিভিল সোসাইটি গুলার যে পরিমাণ শক্তিশালী, কলকাতা চন্দ্রিল সে যেভাবে বুদ্ধিভিত্তিক বিতর্ক গুলা করে, এবং সেই বিতর্ক শোনার জন্য বা এই কলকাতায় বিতর্ক বক্তৃতা শোনার জন্য এখনো লোকজনের ভিড় হয়। বক্তৃতা মানে জাস্ট একটা কালচারাল বক্তৃতা শোনার জন্য যে যুক্তি, যে শার্পনেস, এটা তো আমি কলকাতার কথা বলতেছি, কিন্তু এই সাইডে আরো বেশি। তারা রং দে বাসন্তীর মতো একটা সিনেমা বানাইছে, যেখানে সবচেয়ে সেন্সিটিভ MiG-29 এর দুর্নীতি নিয়ে কথা বলছে, তারা ইন্ডিয়াটা বানাইছে। ওদের একটা সিনেমা আছে নিউটন, দেখিস, দেখছেন? ঠিক আছে। তো মানে ইন্ডিয়ায় প্রচুর প্রোপাগান্ডা ট্র্যাশ ফিল্ম বানায়, এটা ঠিক আছে। অনেক যেখানে ইন্ডিয়ার নায়করা বিদেশে গিয়া ইন্ডিয়ার শত্রুদেরকে, ওগুলি ডন ফন ওইসব সিনেমার কথা বলতেছি না, আমি বলতেছি এইসব সিনেমার বাইরেও ইন্ডিয়া মোদির বিরুদ্ধে বা মোদির ন্যারেটিভের বিরুদ্ধে বা হিন্দুত্ববাদের ন্যারেটিভের বিরুদ্ধে নেটফ্লিক্সে ইন্ডিয়ার কতগুলো ইন্ডিয়ান আছে সিরিজ, কতগুলো সিরিজ আছে, মতো করে বা ইয়ের মতো করে, কি বলে, একটা ডিস্টোপিয়ান একটা সোসাইটির মতো করে বানাইছে। আপনি দেখেন আমির খানের পিকে অথবা পারেশ রাওয়ালের ছিল ওএমজি, ও মাই গড, ওএমজি, ঠিক আছে। ওরা যে মানে রিলিজিয়ন নিয়ে যে পরিমাণ আপনার স্যাটার ইয়ে করছে, আসলে এটা তো সম্ভবই না, আমাদের ওই সহনশীলতা নাই একদম। সো ইন্ডিয়া কখনো মানে তুমি ইন্ডিয়াকে গালি দিতে পারো, তুমি গালি দাও, আমিও দেই, ঠিক আছে, মোদিকে অবশ্যই গালি দেই এতে, কিন্তু ইন্ডিয়ায় একটা সাংঘাতিক শক্তিশালী সিভিল সোসাইটি আছে। ইন্ডিয়াতে লেখক আছে যারা সৎ লেখক, লেখালেখি কইরেই, বাংলাদেশের মতো দালাল লেখক না, চেতনা বই বাই করে না, ঠিক আছে, সিরিয়াস আলাপগুলা যারা লেখালেখির মাধ্যমে তোলে। গায়ক আছে, নায়ক আছে, অ্যাক্টিভিস্ট আছে, ওইটা আমাদের এখানে কমপ্লিট। আমাদের আছে হচ্ছে অন্ধ আবেগ,
অন্ধবিশ্বাস আর অপতথ্য। হ্যাঁ, ময়ূক রঞ্জন তো ইন্ডিয়াতেই, বা ধ্রুব রাঠেও তো ইন্ডিয়াতে। বাংলাদেশে আমাদের ময়ূক রঞ্জন আছে, আমাদের কিন্তু নিজস্ব ময়ূক রঞ্জন আছে, তা আমাদের একটা ধ্রুব রাঠে কি আছে? দ্যাট ইজ দ্য থিং, বি ধ্রুব রাঠে। এই আজকে বাদতে ইয়ার ভাই আপনার সাথে না, গল্প করে এত মজা লাগলো, আমি কয়েকটা প্রশ্ন করতে পারিনি, বাট আপনার যেহেতু একদম বলা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আসলে কয়েকটা জিনিস আজকে উঠে আসছে যেটা আমি একটু সামারি করতে চাই। যে ভাই আপনি যে কয়েকটা জিনিস বললেন, যে একই সাথে আমাদের সোসাইটি অ্যাজ এ মানে পাবলিক, আমাদের সবাইকে আসলে অনেক ম্যাচিউর হতে হবে, অনেক সহনশীল হতে হবে। আমাদের বাংলাদেশ যাতে জীবনানন্দ দাশের বসুন্ধরা হয়ে উঠতে পারে সবার জন্য, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, সেই আমরা আশ্বাস করতেই পারি এবং সেটাই চাই। একই সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর ম্যাচুরিটির প্রয়োজন আছে। আমাদের এই যে নিউজ এবং মিডিয়া এবং যারা একদম সিভিল সোসাইটি থেকে রিপ্রেজেন্ট করে, সুশীল সমাজকে রিপ্রেজেন্ট করে, ইন্টেলেকচুয়াল সোসাইটিকে রিপ্রেজেন্ট, তাদেরও আসলে ম্যাচুরিটির প্রয়োজন আছে। সব দিক দিয়ে আমাদের আসলে গ্রোথের অনেক বড় জায়গা আছে, তবেই আমরা সুন্দর একটা দেশ পাবো। এটা আসলে অসাধারণ একটা ডিসকাশন আজকে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে অনেক থাকার জন্য, ধন্যবাদ। আসার জন্য। ভবিষ্যতে এবং- ইনশাল্লাহ আমরা আরো অনেকবার গল্প করার সুযোগ পাবো আপনার সাথে। এবং আমি শেষ করতে চাই আরেকটা জিনিস বলে, সরি ভাই, হোয়াট দ্য স্টোরি, আই হোপ যে এটা চালু রাখেন। আমার খুবই মজা লাগে, আমি আপনাকে 2-3 বার বলছি যে আমি অফিসে যেতে একটা শুনি, আসার পথে একটা শুনি, ঠিক কারণ আছে। আমার অফিস মোটামুটি 18-20 মিনিট কাভার করে আর কি। বুঝছেন? থ্যাংক ইউ ভাই। 30 ডিসেম্বরে আপনারা বন্ধ করে ফেলবেন বলছেন, বাট হোপফুলি আপনি ছোট ছোট ভিডিও এরকম করে যেতে পারবেন, সেটাই। এবং আমাদের প্ল্যাটফর্মে যারা আছে তাদের সবাইকে আমরা বলবো, প্লিজ প্লিজ রবি ভাইয়ের এই ইনিশিয়েটিভটাকে চালু রাখতে আপনারা যেভাবে পারেন অ্যাটলিস্ট দেখবেন এবং শেয়ার করবেন, ফলো করবেন। সেটাই চাই আর কি, আর কিভাবে আমরা সাহায্য করতে পারি। বাট এটাই আর কি ভাই, অসাধারণ অসাধারণ ডিসকাশন, খুবই ভালো।